স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধিকারী টেকনিক্যাল এডুকেশন বিডির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি চিন্ময় অধিকারী অনুরুদ্ধ তোমাদের নবম ও দশম শ্রেণী সাধারণ গণিতের ত্রিকোণমিতিক ফাংশন ও সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো আলোচনা থাকবে ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার সহজ কৌশল, আর থাকবে একটি মাত্র চিত্র উপস্থাপনের মাধ্যমে সকল সূত্র মনে রাখার জাদুর কৌশল। তাই এই সকল কিছু পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো এক্ষুনি। এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমরা যে বিষয়গুলো প্রথমে জানবো সেই বিষয়গুলো হলো, প্রথমত জানবো ত্রিকোণমিতি কাকে বলে, দ্বিতীয়ত আমরা জানবো ত্রিকোণমিতির জনক কে, তৃতীয়ত আমরা জানবো ত্রিকোণমিতি কিভাবে আসলো, চতুর্থত আমরা জানবো আধুনিক ত্রিকোণমিতিতে কাদের অবদান সবচেয়ে বেশি, পঞ্চমত আমরা জানবো ত্রিকোণমিতি কি কাজে লাগে, এবং শেষে আমরা ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের জেনে রাখা ভালো, এগুলো আমাদের কোনো পরীক্ষায় আসে না, জাস্ট এগুলো প্রাথমিক ধারণা পাওয়ার জন্য উত্তর দেওয়া হচ্ছে। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল ত্রিকোণমিতি কাকে বলে। তো আমরা এর উত্তর এভাবে দিতে পারি, দেখো, ত্রিকোণমিতি বলতে কোণ, ত্রিভুজ ও ত্রিকোণমিতি ফাংশন সম্পর্কিত পড়াশোনাকেই বোঝায়। গ্রিক শব্দ ত্রিগোণন ও মিত্রিয়া এর অর্থাৎ ত্রিকোণমিতি শব্দটির আক্ষরিক অর্থ ত্রিভুজের পরিমাপ। ত্রিকোণমিতি শব্দটি সপ্তদশ শতকে প্রথম ব্যবহৃত হয়, কিন্তু এর উৎপত্তি 3000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় পিরামিড ও ব্যাবিলনীয় অ্যাস্ট্রোনমি থেকে। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের ত্রিকোণমিতির জনককে। তোমরা কি জানো ত্রিকোণমিতির জনককে? চলো দেখে নেওয়া যাক। গ্রিক জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ হিপ্পারচাস ছিলেন ত্রিকোণমিতির জনক। তিনি সর্বপ্রথম ত্রিকোণমিতির টেবিল লিপিবদ্ধ করেছিলেন। এর পরের প্রশ্ন ছিল আমাদের ত্রিকোণমিতি কিভাবে আসলো। তো চলো জেনে নেওয়া যাক। মিশরীয়দের কোণের ব্যাপারে কোনো ধারণা ছিল না, এবং ওরা ত্রিভুজাকৃতি পিরামিড তৈরি করেছিল কোণের পরিমাপ ছাড়াই। অনুমান করা হয় যে এখান থেকেই ত্রিকোণমিতির জন্ম। হিপ্পারচাস অনেক পরে গ্রিক স্কলার আলেকজান্দ্রিয়া টেবিল অফ ট্রুথ বা বৃত্তচাপের ছক তৈরি করেছিলেন, যা ত্রিকোণমিতির ছকের প্রাথমিক তথ্য 12টি বইতে প্রকাশ করেন। এরপর সম্ভবত আলেকজান্ডার ভারত আক্রমণের পরে ত্রিকোণমিতি ধারণা ভারতবর্ষে আসে। এর পরের প্রশ্ন আমাদের ছিল আধুনিক ত্রিকোণমিতিতে কাদের অবদান সবচেয়ে বেশি। তো চলো দেখে নেওয়া যাক। গ্রিক জ্যোতির্বিদ হিপ্পারচাস প্রথম ত্রিকোণমিতি ফাংশন এর ছকটি প্রস্তুত করেন। এরপর টলেমি এই ছকের আরো সঠিক রূপ স্কলার কাছে নিয়ে আসেন এবং আরো সূক্ষ্ম গণনার কাজে সাহায্য নেন তিনি। গুপ্ত যুগে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট ছিলেন সাইন ও কোসাইনের আবিষ্কারকর্তা। এছাড়া ব্রহ্মগুপ্ত ভাস্কর ত্রিকোণমিতিতে অবদান রাখেন। আবার মধ্যপ্রাচ্যের বিখ্যাত পার্সি গণিতজ্ঞ আল-খায়ারজমি তার কাজে ব্যাপক ত্রিকোণমিতি ব্যবহার করেন। শুধু তাই নয়, তৎকালীন মুসলিম গণিতজ্ঞরাই প্রথম ত্রিকোণমিতির ধারণা স্থাপত্যের মধ্যে নিয়ে আসেন। পরবর্তী সময়ে ফরাসি গণিতবিদ অ্যালবার্ট গিরার্ড প্রথম গণনার কাজে সাইন, কস, ট্যান ফাংশনগুলির সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছিলেন। এছাড়াও রিগিওমন্টানুস, লিওনহার্ড ইউলাস প্রভৃতি প্রমুখ ব্যক্তিদের অবদানের ফলে আজকের এই আধুনিক ত্রিকোণমিতি। এরপরে প্রশ্ন ছিল আমাদের ত্রিকোণমিতি কি কাজে লাগে। এর উত্তর হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের আপেক্ষকগুলো নানা পরিমাপের কাজে লাগানো যায়। ত্রিভুজের একটি কোণের 6টি আপেক্ষক বা ফাংশন থাকে, যথা সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড এবং কোসেকেন্ড। আসলে এগুলা সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। এগুলো ব্যবহার করে অজানা কোণ ও দূরত্ব পরিমাপ করা হয়। ত্রিকোণমিতি আপেক্ষকগুলো বেশ গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মাধ্যমে বিভিন্ন মানের পাল্লার প্রতিরূপ দেওয়া যায় বা বারবার পুনরাবৃত্ত হয়। এগুলো পুনরাবৃত্ত প্রতিভাসের প্রতিরূপে, যেমন সরল দোলকের গতি অথবা পরিবর্তিত তড়িৎ প্রবাহের বিশ্লেষণে উদ্ভূত হয়। ত্রিকোণমিতি ব্যবহার করে দৈর্ঘ্যের এক বিশাল জালি পাওয়া যায়, যা সাধারণ পরিমাপ পদ্ধতি ব্যবহার করে মাপা যায় না। এরপর আমরা ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো
তো প্রথমে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি সম্পর্কিত সূত্রাবলী। দ্বিতীয়ত আলোচনা করব ত্রিকোণমিতি সূত্র মনে রাখার সহজ কৌশল। তৃতীয়ত আমরা জানব একটি মাত্র চিত্র দিয়ে সকল সূত্র মনে রাখার কৌশল। এবং শেষে জ্যামিতিক উপায়ে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এর প্রমাণ করব। তো ত্রিকোণমিতি কথাটি মনে আসলে যে চিন্তাটি আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিকোণমিতি সূত্র প্রতিপাদনের জন্য সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য তোমরা পেন্সিল, কম্পাস, রাবার ব্যবহার করতে পারো। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা নামকরণ করি ABC, যেখানে বি হচ্ছে সমকোণ, সি হচ্ছে থিটা কোণ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোণ বি কে এক সমকোণ বা 90 ডিগ্রি এবং কোণ সি কে থিটা কোণ হিসেবে চিহ্নিত করি। তো এই সমকোণী ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং কোণ সি ইকুয়াল টু থিটা, যা সূক্ষ্মকোণ। তোমরা কি জানো সূক্ষ্মকোণ কি? আচ্ছা, জেনে নেওয়া যায়। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যেহেতু বি কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আর দুইটা কোণের পরিমাণ অবশ্যই 90 ডিগ্রি হবে। যেহেতু আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই থিটা কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে সি থিটা কোণ হলে বৃহত্তর বাহু হবে এসি এবং কোণ সৃষ্টিকারী একটি রেখা অংশ বিসি, যা সন্নিহিত বাহু নামে পরিচিত। আর কোণের সরাসরি বিপরীত দিকের বাহু হলো বিপরীত বাহু, অর্থাৎ এখানে কে আছে? এবি আছে। তাহলে আমরা বলতে পারি কোণ সৃষ্টিকারী রেখা অংশ অর্থাৎ সন্নিহিত বাহু সমান ভূমি, কোণের বিপরীত বাহু সমান লম্ব এবং কোণের বৃহত্তম বাহু সমান অতিভুজ। তাহলে সি কোণের পরিবর্তে এ কোণকে থিটা হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ কে কোথায় হবে? দেখো, আমরা জেনেছিলাম যে সন্নিহিত বাহু ভূমি নামে পরিচিত, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজে কোণের সাথে থাকবে সন্নিহিত বাহু। বৃহত্তর বাহু বাদে যেটা ছোট বাহু থাকবে সেটাই আমাদের সন্নিহিত বাহু। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের এবি হবে ভূমি এবং বৃহত্তর বাহু এখানে তাহলে কি হবে? এসি, অর্থাৎ বৃহত্তর বাহু এটা হবে অতিভুজ এবং কোণের বিপরীত বাহু এখানে কি? বিসি, তাহলে বিসি হবে আমাদের লম্ব। অর্থাৎ আমাদের লম্ব আর ভূমির পরিবর্তন হবে কোণের পরিবর্তন হলে, কিন্তু অতিভুজের কোনো পরিবর্তন হবে না। এবারে চলো দেখে নেওয়া যাক এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র। এই পিথাগোরাসের সূত্র আমরা অনেক আগে থেকে জেনেছি, তবু একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখো, আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ দ্বারা ত্রিকোণমিতিক ফাংশনের যে অনুপাতগুলো রয়েছে সেগুলো জেনে নেওয়া যায়। তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কে? এবি আর অতিভুজ কে? এসি। দ্বিতীয়ত cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমিকে এখানে বিসি, অতিভুজ এখানে এসি। আচ্ছা, তারপরে tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব এখানে কে? এবি আর ভূমি এখানে বিসি। কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ এসি ডিভাইডেড বাই এবি। সেক থিটা ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ এসি ডিভাইডেড বাই বিসি। এবং কট থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব সমান সমান বিসি ডিভাইডেড বাই এসি। একটু খেয়াল করো, সাইন সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কিন্তু আবার কোসেক সমান অতিভুজ ডিভাইডেড বাই লম্ব।
তাহলে বলা যায় সাইন কোসেকের বিপরীত অথবা কোসেক সাইনের বিপরীত। আবার দেখো কস সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সেক সমান কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে সেক কসের বিপরীত অথবা কস সেকের বিপরীত। আবার ট্যান ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি এবং কট ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে ট্যান কটের বিপরীত, কট ট্যানের বিপরীত। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা, আবার cos থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec থিটা এবং sec থিটা সমান 1 ডিভাইডেড বাই cos থিটা। আবার tan সমান কি বলতে পারি, tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot থিটা, আবার cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan থিটা। আবার দেখো আমাদের এই চিত্র অনুসারে tan থিটা সমান কি ছিল, ab ডিভাইডেড বাই bc। আবার দেখো sin থিটা সমান ছিল ab ডিভাইডেড বাই ac। আবার cos থিটা সমান ছিল bc ডিভাইডেড বাই ac। তাহলে আমরা যদি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করি তাহলে হবে দেখো ab ডিভাইডেড বাই ac, যেহেতু ভাগ আছে সেহেতু কি হবে দেখো আমাদের পরেরটা উল্টে যাবে, তাহলে কি হবে, তাহলে ab ডিভাইডেড বাই ac ইনটু ac ডিভাইডেড বাই, তাহলে ac ac চলে গেল, তাহলে কি থাকলো ab ডিভাইডেড বাই bc। তাহলে দেখো আমরা আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তো চলো এটা লিখে ফেলি, tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে tan যেহেতু কটের বিপরীত তাহলে কি লেখা যায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এরপরে আমরা জানবো ত্রিকোণমিতির সূত্র মনে রাখার সহজ কৌশল। দেখো ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত সূত্র বলি অনেক, তাই এগুলো মনে রাখা একটু টাফ হয়ে যায়। তাই এগুলোকে আমরা যদি কৌশল অবলম্বন করে শিখি তাহলে আমরা সহজে শিখতে পারবো। যেমন ধরো আমরা বাংলা কথা সহজেই মনে রাখতে পারি, তো এই সূত্রগুলো যদি আমরা বাংলা কথা দিয়ে মনে রাখতে পারি তাহলে সূত্র কখনোই ভুলবো না। তো এমন শব্দ তৈরি করি যেগুলো সাথে আমাদের সূত্রগুলোর মিল রয়েছে। যেমন দেখো সাইন, সাইন সমান কি আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সাইনের দন্ত স নেব, লয়ের ল নেব এবং অয়ের অ নেব, মানে সর্বপ্রথমে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরগুলো নিয়ে একটি শব্দ তৈরি করব। যেমন দেখো সাগরে লবণ অনেক, তাহলে দন্ত স দিয়ে দেখো কি হয় সাইন হবে, এবং ল দিয়ে কি হবে লম্ব হবে, অ দিয়ে অতিভুজ হবে। দ্বিতীয়ত দেখো আমাদের আরেকটি সূত্র ছিল cos সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এইটা মনে রাখার জন্য আমরা বলতে পারি কিছু ভূমিতে অনেক অথবা কবরে ভূত আছে। দেখো কয়ের কস, ভয়ের ভূমি আর অয়ের অতিভুজ। আবার দেখো ট্যান সমান কি ছিল লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এইটা মনে রাখার জন্য আরেকটা শব্দ তৈরি করি। যেমন দেখো এখানে তোমাদের মনে রাখার জন্য বললাম টেরা লম্বা ভূত অথবা টায়ার লম্বা ভূমিতে। দেখো টয়ের ট্যান, লয়ের লম্ব, ভয়ের ভূমি, তাহলে দেখো সহজে আমরা মনে রাখতে পারছি ট্যান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। অনেক মজাদার তাই না? আচ্ছা আর একটা কথা দেখো আমরা শিখছিলাম ট্যান সমান সাইন ডিভাইডেড বাই কস। তাহলে কি হবে দেখো এটাকে মনে রাখতে পারি আমরা এভাবে, টোন সেট করো, তাহলে এটাকে এভাবে মনে রাখতে পারি টয়ের ট্যান, দন্ত শয়ের সাইন, কয়ের কস। তাহলে দেখো আমরা সহজেই পেরে গেলাম ট্যান সমান সাইন ডিভাইডেড বাই কস। এগুলো কোনো সূত্র না, কিন্তু এগুলো মনে রাখার এক একটা কৌশল। তো কৌশল অবলম্বন করে আমরা সহজেই ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত সকল সূত্র মনে রাখতে পারি। তো ত্রিকোণমিতিক ফাংশনের আরো 3টি ফাংশন যথাক্রমে কোসেক, সেক, কট, এইগুলো মনে রাখার জন্য তোমরা মনে করতে পারো কে কার বিপরীত, যেমন সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তো এগুলো মনে রেখেও তোমরা সহজে সূত্র মনে রাখতে পারবে। অথবা তোমরা এমন কথা তৈরি করো যেগুলো দ্বারা এই সূত্রগুলোর সাথে মিল থাকে, এভাবেও আমরা সহজে সূত্র মনে রাখতে পারবো। তো এখন দেখো ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার আরেকটি সহজ কৌশল,
তোমাদের কোন কৌশলটা ভালো লাগে সেই কৌশলটা অবশ্যই লিখে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা শিখছিলাম যে সাইন সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লম্ব আর অতিভুজ থেকে যে কোনো দুইটা অক্ষর নিই। যেমন লয়ে লম্ব নিলাম, তারপরে অতিভুজের তি নিলাম, তাহলে এখান থেকে তাহলে কি হয় দেখো, লতি। তারপরে দেখো কস সমান কি ছিল, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমার উপর থেকে ভূ নিলাম, নিচে তি নিলাম, তাহলে কি হলো দেখো, ভূতি। তারপরে দেখো কি ছিল, ট্যান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে উপর থেকে আমরা ল নিই, নিচের থেকে আমরা ভূ নিই, তাহলে দেখো লৌহ। লতি ভূতি লৌহ, অনেক মজাদার, কবিতার মতো। আচ্ছা, এভাবেও আমরা সহজে ত্রিগোণমিতিক সূত্র মনে রাখতে পারবো। এখন আসি যেটা তোমরা উদ্বিগ্ন হয়ে বসে আছো, যে একটি মাত্র চিত্র দিয়ে সকল সূত্র মনে রাখার কৌশল। সেই জাদুর কৌশলটা আমরা এখন শিখব। তো এই জাদুর কৌশল শেখার জন্য আমরা ফার্স্টে একটা ষড়ভুজ এঁকে নিব। তো চলো ষড়ভুজ এঁকে নিই, আমার সাথে সাথে তোমরা ষড়ভুজ এঁকে ফেলো। এবার কাজ হচ্ছে প্রতি কর্ণার যোগ করে ফেলা। তাহলে প্রতি কর্ণার যোগ করে ফেলো। কর্ণার শেষে মাঝের যে অংশ আছে সেখানে আমরা 1 লিখে ফেলবো। চলো লিখে ফেলি। এবারে কাজ হচ্ছে ষড়ভুজের প্রত্যেক কর্ণারে ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে লিখে ফেলা। তো আমরা কোন দিকে কোন ফাংশনগুলো লিখবো, এজন্য তুমি একটা কাজ করতে পারো, যে ষড়ভুজকে তুমি দ্বিখণ্ডিত করো, মাঝ বরাবর দ্বিখণ্ডিত করবে। তো তোমার ডান সাইডে যে ষড়ভুজ থাকবে সেই দিকে সি দ্বারা যে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেইগুলো লিখবে। যেমন কস, কট, কোসেক। তাহলে সর্ব উপরে লিখবো কস, তার নিচে লিখবো কট এবং তার নিচে লিখবো কোসেক। তাহলে চলো লিখে ফেলি। এখন লেখা শেষে বাম দিকে উপরের দিকে লিখবো সাইন, তার নিচে লিখবো ট্যান এবং এর নিচে লিখবো সেক। আঁকা এখন আমাদের শেষ। এবারে আমরা শিখব অনুপাতের ক্ষেত্রে সূত্র। অনুপাতের সূত্র মনে রাখার জন্য আমরা মনে রাখবো ষড়ভুজের কর্ণার বরাবর কারা অবস্থিত। যেমন দেখো এই কর্ণার বরাবর কি অবস্থিত, সাইন কোসেক, আর মাঝে কি আছে 1। তাহলে হবে সাইন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কোসেক এবং কোসেক ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন। তাহলে লিখে ফেলি চলো। এরপরে দেখো আছে এই কর্ণার বরাবর আছে cos sec, তাহলে কি হবে cos ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec এবং sec ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos। আবার দেখো মাঝ বরাবর কর্ণারে কি কি আছে, tan cot, তাহলে কি হবে tan ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot এবং cot ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan। তাহলে লিখে ফেলি। আচ্ছা, এরপরে আমরা শিখব মাল্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সূত্র। তো মাল্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সূত্র প্রয়োগের জন্য আমরা ষড়ভুজের যে কোনো দুইটা ত্রিভুজ নিয়ে সূত্র প্রয়োগ করব। যেমন আমরা এই ক্ষেত্রে নিলাম tan থেকে cos এর ভেতর দুইটা ত্রিভুজ নিলাম। তো এই মাল্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মনে রাখবে শুধুমাত্র মাঝে আমাদের কোন ত্রিকোণমিতিক ফাংশন আছে। যেমন দেখো এখানে সাইন আছে, তাহলে কি হবে যে এই মাঝের অংশ সমান যে আমাদের কর্ণার ত্রিভুজের কর্ণারে যে দুইটা ত্রিকোণমিতিক ফাংশন আছে তাদের গুণফল, অর্থাৎ সাইন ইকুয়াল টু কি হবে tan ইন্টু কস। আর আমি যদি কোণ হিসাবে ধরি তাহলে সাইন থেটা ইকুয়াল টু tan থেটা ইন্টু কস থেটা। তাহলে লিখে ফেলি চলো। আচ্ছা, তারপরে যদি দুইটা ত্রিভুজ নিই তাহলে কি আছে, সাইন আছে কর্ণারে এবং কি আছে কর্ণারে কট আছে এবং মাঝে কি অবস্থিত কস। তাহলে কস থেটার সমান কি হবে সাইন থেটা ইন্টু কট থেটা। তাহলে লিখে ফেলি। আচ্ছা, তারপরে দেখো পরে দুইটার যদি ত্রিভুজ নিই তাহলে আমাদের ত্রিভুজের কর্ণারে কস আছে এবং কোসেক আছে এবং মাঝে আছে কট। তাহলে কট থেটা সমান কি হবে কস থেটা ইন্টু কোসেক থেটা। তাহলে লিখে ফেলি। এরপরে যে দুইটা ত্রিভুজ নেব সেই দুইটা ত্রিভুজের কর্ণারে কে কে আছে, সেক আছে, কট আছে এবং মাঝে কে আছে, কোসেক আছে। তাহলে কি হবে কোসেক থেটা ইকুয়াল টু সেক থেটা ইন্টু কট থেটা। চলো লিখে ফেলি। আচ্ছা,
এর পরে যে দুইটা ত্রিভুজ নিব সেই দুইটা ত্রিভুজের দেখো কর্নারে কে কে আছে, ট্যান আর কোসেক, মাঝে কি অবস্থিত সেক, তাহলে সেক থিটা সমান কি হবে, ট্যান থিটা ইনটু কোসেক থিটা। তাহলে লিখে ফেলি। এর পরের যে দুইটা ত্রিভুজ নিব সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি আছে দেখো, যে আমাদের কর্নারে কি অবস্থিত, সাইন আর সেক, আর মাঝে কি অবস্থিত, ট্যান অবস্থিত। তাহলে ট্যান থিটা সমান কি হবে, সাইন থিটা ইনটু সেক থিটা। তাহলে দেখো আমরা মাল্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সকল সূত্র শিখে গেলাম। এবারে আমরা জানবো ভাগের ক্ষেত্রে সূত্র। তো ভাগের ক্ষেত্রে সূত্র আমরা মাল্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেমন ভাবে ফর্মুলা ইউজ করছিলাম এখানেও তেমন ভাবে ইউজ করব। তবে এইটা দুই দিকেই হবে, ঘড়ি কাঁটার দিক বরাবরও হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিক বরাবরও হবে। তোমরা তো জানোই ঘড়ি কাঁটার দিকে কোন দিকে ঘুরে, আচ্ছা এই বরাবরও হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকেও হবে। প্রত্যেক ক্ষেত্রেই একই ফর্মুলায় কাজ করবে। তো মাল্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যে দুইটা ত্রিভুজের কর্নার বরাবর যে ত্রিকোণমিতিক ফাংশনের গুণফল সমান মাঝের অংশের গুণফল দেখিয়েছিলাম, তো এবারে একটু বিপরীত কাজ হবে। সেটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা যেদিকে যাবে সেই দিকে যে কর্নারে প্রথম ত্রিকোণমিতিক ফাংশন থাকবে সেইটা সমান হবে পরের যে দুইটা ত্রিকোণমিতিক ফাংশন তাদের ভাগফল। অর্থাৎ যদি আমরা এই দুইটা ত্রিভুজ নিই তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, আমাদের দেখো কর্নারে কে কে অবস্থিত, ট্যান এবং কস, মাঝে কে অবস্থিত, সাইন। তাহলে যেহেতু ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে তাহলে ফার্স্টে আমরা কাকে পাবো, ট্যানকে পাবো। তাহলে ট্যান সমান কি হবে, ট্যান সমান হবে সাইন ভাগ কস। আচ্ছা তাহলে আমরা সূত্রটাকে লিখে ফেলি, ট্যান থিটা সমান তাহলে কি হবে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে পরের যদি দুইটা ত্রিভুজ নিই তাহলে পরের দুইটা ত্রিভুজে কর্নারে কে কে আছে, সাইন এবং কট আছে, মাঝে কে আছে, কস আছে। তাহলে অবভিয়াসলি কি হবে, সাইন থিটা ইকুয়াল টু কস ডিভাইডেড বাই কট থিটা। তাহলে লিখে ফেলি। আর দেখো তারপরে যদি দুইটা ত্রিভুজ নিই তাহলে দুইটা ত্রিভুজের কর্নারে কে কে অবস্থিত, কস থিটা আর কোসেক থিটা, মাঝে কি অবস্থিত, কট থিটা। তাহলে কস থিটা সমান কি হবে, কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা। পরে যদি দুইটা ত্রিভুজ নিই তাহলে কি হবে দেখো, আমাদের কর্নারে অবস্থিত কট আর কি আছে, সেক আছে, আর মাঝে কি অবস্থিত, কোসেক। তাহলে কট থিটা সমান কি হবে, কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। এবং পরে যদি দুইটা ত্রিভুজ নিই তাহলে আমাদের দেখো কর্নারে কে কি অবস্থিত, কোসেক আর ট্যান, মাঝে কি অবস্থিত, সেক। তাহলে কোসেক থিটা সমান কি হবে, সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। আচ্ছা তারপরে যদি আমরা ত্রিভুজ নিই দুইটা তাহলে কি হবে দেখো, কর্নারে সেক থিটা আছে আর সাইন থিটা আছে, মাঝে ট্যান থিটা আছে। তাহলে যেহেতু ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে সেহেতু আমাদের কি হবে, সেক থিটা ইকুয়াল টু ট্যান থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন ঘড়ি কাঁটার দিকে আমাদের সূত্রগুলো শেষ। এখন যদি আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাই তাহলে সূত্রগুলো কি হবে, তাহলে এই দুইটা যদি আমরা ত্রিভুজ নিই তাহলে এই দুইটা ত্রিভুজের কর্নারে কে কে আছে দেখো, ট্যান আছে আর কোসেক আছে, মাঝে কি আছে, সেক আছে। তাহলে ট্যান সমান কি হবে, সেক ডিভাইডেড বাই কোসেক। আচ্ছা এর পরের যে দুইটা ত্রিভুজ নিব সেই দুইটা ত্রিভুজে দেখো কর্নারে কে কে আছে, সেক আছে আর কট আছে, মাঝে কি আছে, কোসেক আছে। তাহলে কি হবে, সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা। আচ্ছা এর পরের দুইটা ত্রিভুজ নিলে দেখো আমাদের কি হবে, কোসেক থিটা কর্নারে আছে আর কস থিটা কর্নারে আছে, মাঝে কি আছে, কট থিটা। তাহলে কি লিখতে পারি আমরা, কোসেক থিটা ইকুয়াল টু কট থিটা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা পরের দুইটা ত্রিভুজ নিলে দেখো কি হয়, আমাদের কর্নারে কট আছে আর সাইন আছে, মাঝে আছে কস। তাহলে কট থিটা ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এরপরে যে দুইটা ত্রিভুজ নিব, পরে দুইটা ত্রিভুজে দেখো কর্নারে কে কি আছে, কস আর ট্যান আছে, আর মাঝে কি আছে, সাইন। তাহলে আমরা লিখতে পারি cos θ ইকুয়াল টু sin ডিভাইডেড বাই tan θ। আচ্ছা তাহলে আমাদের দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকেও সূত্রগুলো শেষ। তবে ভাগের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র সব সময় কাজে লাগে। সেই দুইটা সূত্র হচ্ছে 1 নম্বর আর 10 নম্বর। তো 1 নম্বরে ছিল tan θ ইকুয়াল টু sin θ ডিভাইডেড বাই cos θ, আর 10 নম্বরে ছিল cot θ ইকুয়াল টু cos θ ডিভাইডেড বাই sin θ। এই সূত্র দুইটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে।
আচ্ছা, এবার আসি অভেদের ক্ষেত্রে সূত্র। অভেদের ক্ষেত্রে সূত্র আমাদের ষড়ভুজে ৬টা ত্রিভুজের মধ্যে ৩টা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে যে ত্রিভুজগুলো কাজ করতে হবে সেটা হচ্ছে সাইন কসের মাঝখানে যে ত্রিভুজ, কট কোসেকের মাঝখানে যে ত্রিভুজ, ট্যান আর সেকের মাঝখানে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজগুলো সমন্বয়ে সূত্র গঠিত হবে। তবে তুমি মনে রাখবে অভেদের সূত্র সবসময় বর্গ দিয়ে করতে হয় এবং এই সূত্রগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করবে, ঘড়ির কাঁটার দিকে দিকে গেলে আমাদের ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে এবং এটা যেখানে যে শেষ হবে সেখান থেকে বিপরীত দিকে গেলেই এটা ঋণাত্মক হবে। অর্থাৎ দেখো, আমাদের ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে ফার্স্টে সাইনে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, কসে যাচ্ছে। তাহলে সাইন স্কোয়ার, যদি কোণের পরিমাণে আমি থেটা নিই তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, যেহেতু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে সেহেতু প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু কি লেখা যায়, 1 লেখা যায়। এখন যেহেতু 1-এ গিয়ে আমার থামছে, তাহলে 1 থেকে আমি যেদিকে ঘোরাই সেদিকেই ঋণাত্মক হবে। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান সমান কে বাদ থাকলো, কস স্কোয়ার থেটা। আবার দেখো 1-এর থেকে যদি আমি কসের দিকে যাই তাহলে কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থেটা। তাহলে চলো লিখে ফেলি। আচ্ছা, এর পরেরটা দেখো, আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ঘড়ির কাঁটা কোথা থেকে শুরু হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ঘড়ির কাঁটা কোথা থেকে শুরু হবে, এটা তাহলে 1 থেকে শুরু হবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যেহেতু যাচ্ছে তাহলে কটে গিয়ে থামবে। তাহলে কি হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি, 1 স্কোয়ার মানে 1ই, তাহলে 1 প্লাস কট স্কোয়ার। দেখো 1 প্লাস কট স্কোয়ার, তাহলে কি বাদ থাকলো, কোসেক বাদ থাকলো। তাহলে কি লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থেটা। যেহেতু কোসেকে গিয়ে আমাদের থামছে তাহলে কোসেক থেকে যেদিকে যাবো সেদিকে ঋণাত্মক হবে। তাহলে কি হবে, কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থেটা। আবার দেখো কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা, তাহলে কি বাদ থাকলো, 1 বাদ থাকলো, তাহলে কি হবে, 1 হবে। তার মানে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে লিখে ফেলি চলো। এরপরে দেখো পরের ত্রিভুজে আমাদের ট্যান সেক আছে, মাঝে 1 আছে। তাহলে ঘড়ির কাঁটা কোথা থেকে শুরু হবে, ট্যান এর থেকে শুরু হবে। তাহলে কি হবে, ট্যান থেকে কোথায় যাবে, ট্যান থেকে 1-এ যাবে। তাহলে ট্যান স্কোয়ার থেটা প্লাস 1, তাহলে কি বাদ থাকলো, সেক বাদ থাকলো। তার মানে ট্যান স্কোয়ার থেটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা। তাহলে কোথায় গিয়ে থামছে, সেক স্কোয়ারে গিয়ে থামছে। তাহলে সেকের থেকে যেদিকে যাবে সেদিকেই ঋণাত্মক হবে। অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান কি হবে, 1 হবে। আবার সেক স্কোয়ার থেটা মাইনাস 1 সমান কি হবে, অবভিয়াসলি ট্যান স্কোয়ার থেটা। তাহলে দেখো অনেক সহজেই আমরা অভেদের সূত্রগুলা শিখে ফেললাম। এরপর আসি পূরক কোণের ক্ষেত্রে সূত্র। পূরক কোণের ক্ষেত্রে তোমাদের সাধারণ গণিতে শুধুমাত্র 90 ডিগ্রি মাইনাস কোণের ক্ষেত্রে দেওয়া হয়েছে, কিন্তু পূরক কোণের অন্যান্য সূত্র যেমন 90 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত যেগুলো সূত্র আছে সেগুলো দেওয়া হয় না। তো এখানে যেহেতু 90 ডিগ্রি মাইনাস কোণের পরিমাণে সূত্রগুলো দেওয়া হয়েছে, সেই জন্য আমি এখানে শুধুমাত্র 90 ডিগ্রি মাইনাস কোণের পরিমাণে সূত্র বর্ণনা করলাম। তোমাদের যদি 90 থেকে 360 ডিগ্রি সকল পূরক কোণের ক্ষেত্রে সূত্র মনে রাখার কৌশল জানার আগ্রহ থেকে থাকে এবং তোমাদের যদি উৎসাহতা দেখি তাহলে আমি এর পরবর্তীতে এর জন্য আরেকটি ভিডিও তৈরি করব। তো চলো দেখি 90 ডিগ্রি মাইনাস কোণের ক্ষেত্রে পূরক কোণের সূত্র। তো পূরক কোণের ক্ষেত্রে সূত্র মনে রাখার জন্য যে বিষয়টি তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো পূরক কোণের সরলরেখার প্রান্তবিন্দুতে যে দুইটা ত্রিকোণমিতিক ফাংশন অবস্থিত সেটা। তো দেখো ষড়ভুজের সবচেয়ে উপরের সরলরেখার প্রান্তবিন্দুতে আমাদের আছে সাইন এবং কস। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস, যদি কোণের পরিমাণে আমরা থেটা ধরি তাহলে 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে, কস থেটা। এখানে কোণের পরিমাণ 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি যে কোনো কিছু হতে পারে। তো এখানে যেহেতু আমরা কোণের পরিমাণ থেটা ধরে নিছি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান তাহলে কি হবে, কস থেটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে, সাইন থেটা। আবার দেখো দ্বিতীয় সরলরেখার প্রান্তবিন্দুতে ট্যান এবং কট অবস্থিত, সুতরাং ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে, কট থেটা। আবার কট 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে, ট্যান থেটা। আবার দেখো ষড়ভুজের নিচে সরলরেখা দুই প্রান্তবিন্দুতে কে কে আছে, সেক আছে এবং কোসেক আছে।
তাহলে sec 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে? cosec থেটা। এবং cosec 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি হবে? sec থেটা। এবারে আসি জ্যামিতিক উপায়ে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 এর প্রমাণ। দেখো এটা এর প্রমাণ তোমাদের সাধারণ গণিতের বইয়ে দেওয়াই আছে। তো যেভাবে দেওয়া আছে আমি সেইভাবেই বর্ণনা করছি। তো সাধারণ গণিতের বইয়ের চিত্র অনুসারে এখানেও চিত্র অঙ্কন করলাম। তাহলে দেখো এই চিত্র অনুসারে আমরা লিখতে পারি, মনে করি কোণ x ও a ইকুয়াল টু থেটা। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সংজ্ঞা তোমাদের আগেই দিয়েছি, তার মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে দেখো এর আগে আমরা সূত্র যে শিখছি সেই অনুসারে আমরা বলতে পারি sin থিটা ইকুয়াল টু pm ডিভাইডেড বাই op। যেহেতু sin থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার লম্ব এখানে কে pm আর অতিভুজ কে op। এবং দেখো cos থিটা সমান কি ছিল? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে ভূমিকে OM আর অতিভুজকে OP। তাহলে দুইটাকে যদি বর্গ করি, প্রথমটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে? sin স্কয়ার থিটা ইকুয়াল টু pm স্কয়ার ডিভাইডেড বাই OP স্কয়ার। আবার যদি দুই নংকে আমরা বর্গ করি তাহলে কি হবে? cos স্কয়ার থিটা ইকুয়াল টু OM স্কয়ার ডিভাইডেড বাই OP স্কয়ার। তাহলে চলো লিখে ফেলি। তাহলে দেখো আমাদের পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ আসলে কি? OP এবং লম্বকে PM এবং ভূমি হচ্ছে OM। তাহলে আমরা বলতে পারি OP স্কয়ার ইকুয়াল টু PM স্কয়ার প্লাস OM স্কয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের দুইটার অংশের লসাগু করা হলো। তাহলে লসাগু কি হলো? OP স্কয়ার আর উপরের দেখো কি হলো? PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে দেখো এটা একটু আগেই জানলাম যে PM স্কয়ার প্লাস OM স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার। তাহলে OP স্কয়ার উপরে এবং নিচে অংশ থাকা, তার মান কি হলো? 1 হলো। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা জ্যামিতিক উপায়ে আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এর প্রমাণ হয়ে গেল। শেষে একটি কথা বলতে চাই, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।